আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তালেবানদের নিয়ন্ত্রণে পুরো আফগানিস্তান, নাগরিকদের দেশ ছাড়ার হিড়িক, আবারও হুমকি হওয়া রোধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান। আফগানিস্তানের কিছু মানুষকে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ, বাংলাদেশের প্রত্যাখ্যান। নতুন সরকারকে সমর্থনে তাড়াহুড়ো না করতে বিশ্লেষকদের পরামর্শ। করোনায় আরও 174 মৃত্যু, দেশে মিলেছে পেরুর লাম্বাডা ভ্যারিয়েন্ট। ডেল্টার চেয়ে ভয়ঙ্কর নয়, অভয় বিশেষজ্ঞদের। টিকা উৎপাদনে সিনোফার্মের সঙ্গে চুক্তি সই। 15 আগস্টের খুনি আর তার ক্ষেত্র প্রস্তুতকারীরা সমান দোষী বললেন প্রধানমন্ত্রী। রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের অঙ্গীকার। ইতিহাস বিকৃত করে 15 আগস্টের হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানকে জড়ানোর অপচেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে আফগানিস্তানের কিছু মানুষকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র, তবে তাদের এ অনুরোধ নাকচ করেছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমনিতেই 11 লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সমস্যায় আছে, তাই নতুন করে কোনো দেশের লোকজনকে আশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। ওয়াশিংটনের রাষ্ট্রদূত আমাদের জানিয়েছিলেন যে আপনার ইউএস সরকার ওনাকে প্রস্তাব দিয়েছে, আফগানগুলো বড় কষ্টে আছে, তাদের মুভ করতে হবে এবং সেই জন্য আপনারা যদি এদের রাখেন তাহলে আমরা খুশি হব। আমরা জানতে চেয়েছি কতজনকে আপনারা চাচ্ছেন, কতদিনের জন্য থাকবে এরা, কোন কোন দেশকে আপনারা অনুরোধ করেছেন। ওরা সঠিক কোন উত্তর দিতে পারেনি। আমরা বলছি, দেখেন আমরা এই রোহিঙ্গা নিয়ে হিমশিম খাচ্ছি, আমরা বড় কষ্টে আছি, আর আমাদের এত সম্পদ নাই, কিছুই নাই, আমরা আর একটি লোক। তোরা বলছে এটা শুধু আফগান নেশন। আমরা বলছি কোনো ন্যাশনালি আমরা এই মুহূর্তে আর নিতে পারবো না, আমি দুঃখিত। তালেবান সরকার জনগণের সরকার হলে বাংলাদেশ গ্রহণ করবে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। আগের তালেবান আর এখনকার তালেবান এক নয় মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের ভয়ের কিছু নেই। এদিকে বিশ্লেষকরা বলছেন, তাড়াহুড়ো না করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন দেখে আফগানিস্তানের বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়া উচিত। দীর্ঘ 20 বছর পর আফগানিস্তানের ক্ষমতায় আবারও তালেবানরা। বিশ্ব সম্প্রদায়ের চোখ এখন দেশটির দিকে। কেমন হবে তালেবান শাসিত আফগানিস্তান? বাংলাদেশেও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থিতিশীল যে কোনো পক্ষের সাথে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত বলে মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে। যদি তালেবান সরকার হয় এবং হয়েছে এবং সেটা জনগণের সরকার হয়, অবশ্যই আমাদের দরজা খোলা থাকবে। তালেবান না, কিছু সন্ত্রাসী আমাদের দেশে ছিল, তারা আফগান থেকে ট্রেনিং নিয়ে আসছিল, আমরা সেইগুলোর উচ্ছেদ করেছি। আমরা উই আর অবজার্ভিং দ্য সিচুয়েশন ভেরি ক্লোজলি, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা চাই আফগানিস্তানের জনগণের মতামত এখানে প্রতিফলিত হোক। এখানে বাংলাদেশের ভীতির কোনো কারণ নেই, কারণ বাংলাদেশ যে সক্ষমতা অর্জন করেছে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে জননেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স, যেটা বিশ্বব্যাপী সমাদৃত, এখন আমরা উই আর বিল্ডিং ফার্দার আপন দ্যাট ফাউন্ডেশন, সলিড ফাউন্ডেশন। তো সেই বিষয়ে আমরা অবশ্যই আত্মবিশ্বাসী যে এইরকম প্রভাব বাংলাদেশে পড়বে না। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তানের সাথে বাংলাদেশের খুব বড় ধরনের সম্পর্ক না থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে, কারণ পরিবর্তনের প্রভাব কিছুটা হলেও সার্কের সদস্য দেশগুলোর উপর পড়বে বলে মনে করেন তারা। আমরা যদি দেখি যে এক ধরনের ইন্টারন্যাশনাল রেকগনিশন তারা পাচ্ছে, সম্মতি তারা পাচ্ছে, তখন আমি মনে করি বাংলাদেশ সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশের হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো ব্যাপার নেই। আমাদের সাথে এমন কোনো বড় ধরনের সম্পর্ক আফগানিস্তানের সাথে নেই যে আগামীকালই একেবারে সিদ্ধান্ত নিতে হবে, বরং আমরা পর্যবেক্ষণ করব এবং যখন বড় ধরনের একটা স্টেবিলিটি কাবুলে আসবে বা আফগানিস্তানে যখন আসবে এবং সরকার গঠন করা হবে, তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো। আমাদের তড়িঘড়ি করে কিছু করার আমার মনে হয় না এখনো কিছু সময় এসেছে। বাস্তব অবস্থা অনেক পরিবর্তিত হয়েছে। আগেকার যে চিন্তা চেতনা, সেগুলোকে এখন আর ওইভাবে বাস্তবায়ন করা সহজ হবে না হয়তো। আমার ধারণা তালেবানরা সেদিকে সজাগ আছে এবং সেইভাবে যদি তারা একটা স্বাভাবিক রাষ্ট্র ব্যবস্থা দাঁড় করাতে পারে, তাহলে আমরা যে আশঙ্কাটা করছি
বা আমাদের মধ্যে যে একটা সংখ্যা আছে সেই সংখ্যাটা হয়তো বাস্তবায়িত নাও হতে পারে। তালেবানরা স্থিতিশীলতা আনতে পারলে ও মানবাধিকার সমুন্নত রাখতে পারলে আফগানিস্তানের সাথে বাংলাদেশও স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে পারে বলে জানান এই দুই বিশ্লেষক। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় আরও 174 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 6,959 জন। এদিকে দেশে করোনার পেরুর ধরন ল্যাম্বোডার উপস্থিতি পাওয়া গেছে, তবে এই ধরন ডেল্টার চেয়ে বেশি ভয়ঙ্কর হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে করোনা নিয়ন্ত্রণে টিকার কোনো বিকল্প নেই। করোনায় আগের দিনের চেয়ে মৃত্যু কমলেও বেড়েছে নতুন রোগী শনাক্তের সংখ্যা। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আরও 174 জন মারা গেছেন। এ নিয়ে কোভিড-19-এ মোট 24,349 জনের মৃত্যু হলো। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 70 জন, এরপর চট্টগ্রামে 37, খুলনায় 19, রাজশাহীতে 17 ও ময়মনসিংহে 11 জন। 33,015টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 6,959 জনের। এ নিয়ে মোট 14,25,861 জনের করোনা শনাক্ত হলো। 24 ঘন্টায় শনাক্তের হার 21.08 ও মৃত্যুর হার 1.71। এদিকে দেশে করোনার নতুন ধরন ল্যামডার উপস্থিতি পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা GISAID। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যৌথভাবে জিনোম সিকোয়েন্স করে এক নারীর শরীরে এই ধরনটি পায়। এ বছরের 8 মে শনাক্ত হয় ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। দেশের বেশিরভাগ মানুষই এখন ডেল্টা ধরনটিতে আক্রান্ত। তবে সংক্রামক রোগ বিশেষজ্ঞদের মতে ল্যাম্বডা ধরন ডেল্টার চেয়ে কম ভয়ঙ্কর। স্মরণ করিয়ে দেন, এই ভাইরাসটির চরিত্রই হলো নতুন ধরন এসে পৌণগুলোর জায়গা দখল নেয়া। ল্যামডা ভেরিয়েন্টটা ইন জেনারেল ডেল্টার চেয়ে কম খারাপ। ল্যামডা এসে ডেল্টার চেয়ে বেশি ভয়াবহ হবে এটা আমি মনে করি না, কিন্তু ল্যামডা মানে হচ্ছে আবার কিছু নতুন কেস হবে, আবার কিছু সংক্রমণ হবে, এবং এই সংক্রমণের আওতার মধ্যে যারা অতীতে ইনফেক্টেড হয়েছে ওরাও থাকবে। এই কারণেই এটাও কম দুশ্চিন্তার বিষয় নয়। নিয়ন্ত্রণ কিন্তু একই, আমাদের একই সিস্টেমের মধ্যে যেতে হবে। আমাদেরকে ভ্যাকসিনেশন ইজ দ্য অনলি এক্সিট স্ট্র্যাটেজি। যতদিন পর্যন্ত আমরা ভ্যাকসিন নিতে না পারছি ততদিন ব্যক্তিগত সুরক্ষার মাধ্যমে নিজেকে সুরক্ষা রাখতে হবে। সংক্রমণে লাগাম টেনে ধরতে টিকা কার্যক্রম জোরদারেরও পরামর্শ বিশেষজ্ঞদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। যতই দিন গড়াচ্ছে মানুষের মধ্যে ততই টিকা নেয়ার আগ্রহ বাড়ছে। রাজধানীর কেন্দ্রগুলোয় টিকা প্রত্যাশীদের প্রচণ্ড চাপ দেখা গেছে। বিদেশ গমনেচ্ছুক প্রবাসীদের টিকা নেয়ার লাইনগুলো ছিল দীর্ঘ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিবাগের ডক্টরস ডরমিটরিতে টিকা নিতে আসেন অনেক মানুষ। তাদের দীর্ঘ লাইন কেন্দ্রের গেট ছাড়িয়ে প্রধান রাস্তায় পৌঁছে। ধারাবাহিকতা বজায় রাখতে হিমশিম অবস্থা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। লাইনে নেই সামাজিক দূরত্বের বালাই। করোনা সংক্রমণের ঝুঁকি এখানে তীব্র। ধাক্কাধাক্কি হচ্ছে, একদম একজন আরেকজনের গায়ে উপরে লেগে তারপর ভ্যাকসিনেশন দিচ্ছে আর কি। তো খোলা মাঠে নিলে বাংলাদেশে তো আমাদের ঢাকা শহরে তো খোলা মাঠের অভাব নেই। আমানি মাঠ আছে, অনেকগুলো মাটি আছে। এরকম যদি কয়েকটা মাঠে যদি এরকম একটা আপনার অস্থায়ী ক্যাম্প যদি করে তাহলে এখানে আপনার ক্যাম্প এই ব্যবস্থা করলে ভালো হতো আর কি। ঢাকা মেডিকেলে প্রতিদিন গড়ে 3,500-এর বেশি মানুষকে টিকা দেয়া হচ্ছে। বরাদ্দ টিকা নিতে ভোররাত থেকেই লাইন দেন প্রবাসীরা। অনেকেই ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় প্রবাসে ফেরা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে, নতুন করে ভিসা দিয়ে বলছে আগে ভ্যাকসিন কমপ্লিট করার জন্য। ভ্যাকসিন কমপ্লিট করলে কোম্পানি অগ্রাধিকার দেবে। রাত 4টা বাজে রওনা দিয়েছি বাড়ি থেকে, সকালে খারাপ রয়েছে, না খেয়ে আমাদের কিছু খাই নাই, পানি পর্যন্ত খাই নাই। জীবন খান নাই কেন? খাই নাই টাইম করে সিরিয়াল ছেড়ে গেলে আরেকজন দিকে যাবো, আপনি কইতো নাইছেন। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে একত্রিত হয়েছে। এখন আমরা যদি এই ভ্যাকসিনগুলো প্রতি ডিস্ট্রিক্টে ভাগ করে দিয়ে দিত সরকার, তাহলে আমাদের জন্য ভালো হতো আর কি। নিয়মিত রোগীর পাশাপাশি করোনা রোগীর চিকিৎসা এবং একই সাথে টিকাদানের বিরাট কর্মযজ্ঞে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা যে জায়গায় প্রথম দিকে 2000 ডোজ দিতাম, এখন আমরা ওই জায়গায় 3 থেকে 3,500 ডোজ দিচ্ছি, যাতে জটটা খুলে যায়। এবং ঢাকা মেডিকেল কলেজে ইনশাল্লাহ এখন পর্যন্ত আমাদের মেসেজ দেওয়া বাকি 0, মানে আমরা এখন পর্যন্ত কোনো শূন্য রাখি নাই। আমরা প্রতিদিন ওটা মেকআপ করার চেষ্টা করি। অন্য কেন্দ্রে এসে ভিড় না করে সবাইকে যার যার নির্ধারিত কেন্দ্রে টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। চীনের সিনোফার্মের টিকা তৈরি হবে বাংলাদেশে।
বিকেলে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিনোফার্মের সাথে এ বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। এই সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, আগামী 3 মাসের মধ্যেই টিকার উৎপাদন শুরু হবে। দেশের সবাইকে টিকা দেওয়ার লক্ষ্য সরকারের। এজন্য নানা উৎস থেকে পাওয়া টিকা আসছে দেশে। পাশাপাশি চীনের সিনোফার্ম থেকে 6 কোটি ডোজ টিকা কেনার বিষয়টি চূড়ান্ত করেছে সরকার। সেই সঙ্গে চলছে দেশের টিকা উৎপাদনের চেষ্টাও। এবার চীনা কোম্পানি সিনোফার্মের সাথে টিকা উৎপাদনে ত্রিপক্ষীয় চুক্তি হলো। মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিক্যাল সার্জন মিলনায়তনে স্বাক্ষরিত হয় সমঝোতা। চীন থেকে অনলাইনে যুক্ত থাকেন সিনোফার্মের চেয়ারম্যান সহ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ প্রক্রিয়াকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ও চীন সরকার। ভ্যাকসিন ইস্যুতে বাংলাদেশ চীনের বিশ্বস্ত অংশীদার। স্বল্পোন্নত দেশগুলো প্রয়োজনীয় ভ্যাকসিন সরবরাহে বদ্ধপরিকর চীন। This is an example of great partnership. বাংলাদেশ ও চীনের মধ্যে চমৎকার পারস্পরিক অংশীদারিত্বের বড় দৃষ্টান্ত তৈরি হলো এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে। সিনোফার্ম ও ইনসেপ্টার এই চুক্তি দেশে করোনা মহামারী আটকে দিতে বড় ভূমিকা রাখবে। To stop this particular COVID pandemic. পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, শুধু বেসরকারিভাবেই নয়, সরকারিভাবেও দেশে করোনা টিকার উৎপাদনের চিন্তা ভাবনা করছে সরকার। তারা আজকে চুক্তিতে আবদ্ধ হলো যে এখানে বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করবে, কো প্রোডাকশন করবে। এই ভ্যাকসিন সিনোফার্ম বাল্কে দিবে এবং ইনসেপ্টার যে প্রোডাকশন ফ্যাসিলিটি আছে, যে শিল্প আছে, সেখানে ফিল ফিনিশ করবে। মাস তিনেকের মধ্যে করতে পারবেন, কেন ওনারও প্রস্তুতি, তাদেরও ইনসেপ্টার প্রস্তুতি আছে এবং বিভিন্ন আপনারা জানেন ফর্মালিটি আছে। চায়না থেকে এই বাল্কে আনতে হবে, সব মিলিয়ে এই সময়টুকু লাগতে পারে, তার আগেও হতে পারে এবং আরটু বেশি সময়ও হতে পারে। রাশিয়ার সাথে চুক্তি হয়েছে, আমরা অপেক্ষায় আছি রাশিয়া কবে থেকে দিবে। এই তথ্যটা আমাদেরকে এখনো জানায় নেই, আমরা জানালে আপনাদেরকে জানাতে পারি। দেশের 80% মানুষকে 2 ডোজ টিকার আওতায় আনতে মোট 26 কোটি ডোজ টিকার প্রয়োজন হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 15ই আগস্টের খুনি এবং খুনের ক্ষেত্র প্রস্তুতকারীরা সবাই সমানভাবে দোষী। কারা জড়িত ছিল একদিন বের হবেই। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন, সেই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। রক্ত দিয়ে হলেও তার স্বপ্ন পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে স্মরণ সভা করে আওয়ামী লীগ। গণভবন থেকে সবাই ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুই প্রথম এদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে। শেখ হাসিনা বলেন, জনগণের কাছ থেকে মুজিবকে বিচ্ছিন্ন করতে ষড়যন্ত্র হয়েছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য পরিস্থিতি তৈরি করেছে। অপপ্রচার চালিয়েও তাকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারে নাই, আর সরাতে পারে নাই বলেই তারা এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। এটা হলো বাস্তবতা। কাজে তখন যারা সমালোচনা লিখেছে, যখন যারা বক্তব্য দিয়েছে, তারা তো এদেরই দোষর হিসেবে গ্রাউন্ড তৈরি করছিল। সেটা একটু আপনারা স্মরণ করে রাখবেন, তাহলে আপনাদের বেশি দূর যেতে হবে না এসব খুঁজতে। কেউ কমিশন গঠন করতে বলছেন, তার এ দাবি করছেন, ও দাবি করছেন, খুব ভালো কথা, কিন্তু সেই সাথে এটাও এই জিনিসগুলো আগে পড়ে দেখেন, অনেক কিছু আপনাদের কাছে, সকলের কাছে স্পষ্ট হয়ে যাবে। এই ঘটনা তারা ঘটিয়েছে, পাশে যারা ছিল আর যারা এভাবে ক্ষেত্র প্রস্তুত করেছে, সবাই কিন্তু সমানভাবে দোষী। হ্যাঁ, আমি আরও অনেক ঘটনা জানি, কিন্তু আমি শুধু আগে হত্যার বিচার করাটা খুবই জরুরি ছিল, সেটা করেছি এবং ধীরে ধীরে একদিন কারা জড়িত ছিল সেটাও বের হবে এবং সেদিনও খুব বেশি দূরে না। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান প্রধানমন্ত্রী। ডালিম পাকিস্তানি আছে তখন থেকে, রশিদ পাকিস্তান এবং লিবিয়া এই দুই জায়গায় থাকে, মাঝে মাঝে ডালিম কেনিয়াতেও যায় বা অন্যান্য দেশে যায়, সে পাকিস্তানি পাসপোর্ট নিয়েই চলে। আর রাশেদ নূর, তারা তো একজন কানাডায় আর একজন তো আমেরিকায় আছে। এরকম মুসলিউদ্দিন, তাকে তার খোঁজ
মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না, এই একটা অবস্থার মধ্যে আছে। কিন্তু পাকিস্তানি সরকারকে বহুবার বলা হয়েছে, তারা এটা স্বীকারও করে না, কখনো তাকে দেয়ও না। যে আদর্শ নিয়ে জাতির পিতা রক্ত দিয়ে গেছেন তার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেন শেখ হাসিনা। আর জাতির পিতা রক্ত দিয়ে গেছেন এদেশের মানুষের জন্য, রক্ত দিয়ে গেছেন আমার মা, আমার ভাইয়েরা, আমিও সেই রক্ত দিতেই বাংলাদেশে পা রেখেছি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আমার কোনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্র দলের এক নেতার জামিন না হওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্লজ্জভাবে সরকারের সমালোচনা করছেন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। ওবায়দুল কাদের জানান, বিএনপি নেতারা কখনোই ইতিহাস থেকে শিক্ষা নেননি, নেবেও না। তিনি জানান, যে কোনো ব্যক্তির জামিন পাওয়া না পাওয়া সম্পূর্ণই আদালতের এখতিয়ার। এরপরও বিএনপি মহাসচিব উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের উপর দোষ চাপাচ্ছেন। একে ধান ভাঙতে শিবের গীত গাওয়া বলে মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, অতীত কার্যক্রমের ফল হিসেবেই বিএনপি আজ নিশ্চিহ্ন প্রায়। দলটির নেতারা রাজনৈতিক মাঠে নয়, নিরাপত্তা বেষ্টনীতে বসে লিপ সার্ভিসের মাধ্যমে গণমাধ্যমের উপর ভর করে টিকে আছেন, এমন মন্তব্য তার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 15ই আগস্ট হত্যাকাণ্ডের পর শেখ মুজিবুর রহমানের রক্তের উপর দিয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে অরাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান তিনি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আরোগ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল করে বিএনপি। এ সময় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ৩টি বছর নিদারুণ কষ্টে দিন কাটছে বেগম জিয়ার। করোনা আক্রান্ত হওয়ার পর তাকে বিদেশে চিকিৎসা পর্যন্ত নিতে দেওয়া হয়নি। শুধুমাত্র তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য, রাজনীতি থেকে দূরে রাখার জন্য তাকে অন্তরীণ করে রেখেছে। সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে জনগণের সামনে আসতে না দেওয়া এবং তিনি যেন রাজনীতিতে সক্রিয় হতে না পারেন, সেই জন্য সেই ষড়যন্ত্র, সেই চক্রান্ত তারা করছে। কিন্তু আমরা বিশ্বাস করি এই ষড়যন্ত্র এবং চক্রান্ত ব্যর্থ হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে একেবারে অরাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত কথা বলেছেন। আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তা প্রত্যাহার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ইতিহাস বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করতে 15 আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমানকে জড়িয়ে কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। যখন 15ই আগস্টের হত্যাকাণ্ড ঘটে, সেই হত্যাকাণ্ডের পরে কারা ক্ষমতা এসেছিল? ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ। তাদেরই নেতা খন্দকার মুস্তাক সেদিন ক্ষমতাসীন হয়েছিলেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের রক্তের উপর দিয়ে হেঁটে গিয়ে। তাদেরই সেনাপ্রধান সেদিন ছিল শফিউল্লাহ, তাকে তারা পরবর্তীকালে এমপি বানিয়েছেন। সেই ষড়যন্ত্রকারীদের সঙ্গে আতাত করেছিল, তাদেরকে সাহায্য করেছিল সেই কর্নেল তাহেরের নাম কিন্তু তারা একবার উচ্চারণ করে না। তারা তৎকালীন জাসদের যে গণবাহিনী ছিল, তার নেতা হাসানুল হক ইনু সাহেবের কথা একবার বলে না, বরঞ্চ তাকে মন্ত্রী বানিয়েছে। এই বিষয়গুলো তারা একবারও উচ্চারণ করে না। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সরকার করোনা মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। গণটিকার নামে মানুষের সাথে তামাশা করেছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও গরিব দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছে জাতীয়তাবাদী মহিলা দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, সেজন্য মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বন্দী করে রাখা হয়েছে। অবিলম্বে বেগম জিয়ার মুক্তির দাবি জানান তিনি। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান গয়েশ্বর চন্দ্র রায়। এরপর গরিব দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি এবং ফ্রি ফায়ারের মতো ক্ষতিকর গেম 3 মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি টিকটক, ভিগো লাইভ ও লাইকি সহ অনলাইন ভিত্তিক ক্ষতিকর সব ধরনের অ্যাপস বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমসে আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে দেশের তরুণ ও যুব সমাজ। এছাড়া টিকটক, ভিগো লাইভ ও লাইকি সহ অনলাইন ভিত্তিক ক্ষতিকর অ্যাপের মাধ্যমে নানা অপরাধ কর্মকাণ্ডে জড়াচ্ছে তরুণ তরুণীরা। বলেছিলাম না, দেখিয়ে দিব ম্যাচিং কাকে বলে। এমন প্রেক্ষাপটে এসব গেমস ও অ্যাপ বন্ধের নির্দেশনা চেয়ে রিট করে মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন। সোমবার শুনানি শেষে আদালত রুল সহ নির্দেশনা দেয়। এইসব অ্যাপস এবং টিকটক, বিগো লাইভ এসবের ব্যাপারে মনিটরি ট্রানজ্যাকশন যেগুলো হয়, যেগুলো বিকাশ, নগদ অথবা অন্যান্য মোবাইল অ্যাপের মাধ্যমে হচ্ছে, সেগুলো মনিটর করে এবং এগুলোর মাধ্যমে যে ভ্যাট ট্যাক্সটাও আসবে সেটা কীভাবে রিয়েলাইজ করা যায় সে ব্যাপারে রুল ইস্যু করেছে। রিটকারী আইনজীবী বলেন, অনলাইন গেমস এবং অ্যাপস ব্যবহার করে তরুণ ও যুব সমাজের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে পারিবারিক ও সামাজিক অস্থিরতা। পাবজি, ফ্রি ফায়ার সহ এই জাতীয় সকল ক্ষতিকারক অনলাইন গেমসগুলির সকল প্রকার লিঙ্ক, ইন্টারনেট গেটওয়েজ আগামী 3 মাসের জন্য বাংলাদেশে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। লাইকি, টিকটক, বিগো লাইভ সহ এই জাতীয় সকল অ্যাপস কেন বন্ধ করা হবে না এই মর্মে কারণ দর্শিয়ে রুল জারি করা হয়েছে। এসব অ্যাপস ও গেমের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করার উপর জোর দেন রিটকারী আইনজীবী। আগে যান বাস খান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বেসরকারিভাবে চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বেসরকারিভাবে চাল আমদানি করা হলে দাম কমে যাবে। আমদানির খবরে এরই মধ্যে বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে বলেও দাবি করেন খাদ্যমন্ত্রী। সাধন চন্দ্র মজুমদার বলেন, 20,000 মিলারদের সিন্ডিকেট সম্ভব নয়, তবে ব্যবসায়ীরা বেশি লাভ করতে চান। এর ফলে বাজারে চালের দামে প্রভাব পড়ে। তিনি বলেন, উৎপাদন কমেনি, এমনকি বাজারে চালের ঘাটতিও খুব বেশি নয়। সরকারের মজুদ কমে যাওয়ায় প্রভাব বাজারে পড়েছে, এমন তথ্য অস্বীকার করেন খাদ্যমন্ত্রী। বেসরকারি মজুদ খতিয়ে দেখার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করার কথাও জানান মন্ত্রী। 20,000 মিল কি সিন্ডিকেট করা সম্ভব? তবে হ্যাঁ, এদের মধ্যে থেকে কেউ আছে যে যাদের অধিক অর্থ রয়েছে, তারা হয়তো বেশি মজুদের চেষ্টা করে এবং তারা মিলে হয়তো মজুদ না করে কোনো গোপন জায়গায় মজুদ করে কিনা সেটা আমরা মনিটরিং করার চেষ্টা করছি। গোয়েন্দা সংস্থাকে আমরা চিঠি দিয়েছি। আর আরেকটা জিনিস আছে যে অনেক বড় বড় কোম্পানি আছে, যারা বাজার থেকে চাউলগুলো তুলে নিয়ে প্যাকেটজাত করতেছে। এটাও কিন্তু সরু চালের উপর প্রভাব পড়ে। এলসি করে আসতে আসতে তো 2-3 সপ্তাহ লাগেই। আমদানির এসআরও জারি দেখেই প্রতি বস্তা নওগাঁতে 100 টাকা করে কমে গেছে। ধানের বাজার 70 টাকা করে কমেছে। 100 টাকা যদি কমে তাহলে কেজিতে 2 টাকা কিন্তু পাইকারি নওগাঁর আড়তেই কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শক্তিতে পরিণত করেছিলেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আরও টেকসই করতে নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্ব দিতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। আগামী দিন হবে আমাদের এই নবায়নযোগ্য বিদ্যুতের দিন, এবং কেননা ক্লাইমেট চেঞ্জ যেভাবে এগুচ্ছে, আমাদের নতুন যে পৃথিবী, সেই নতুন যে জ্বালানি, সেই দিকেই নজর বেশি দিতে হবে। এবং আমরা অন্য অনেক দেশের চেয়ে আমাদের এই ক্ষেত্রে অনেক বেশি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা 1975 সালে 9 আগস্ট 4.5 মিলিয়ন পাউন্ড দিয়ে উনি তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, কৈলাসটিলা, বাখরাবাদ এই 5টি গ্যাস ফিল্ড কিনেছিলেন। আজকে যে সর্বোপরি আমাদের যত বিদ্যুৎ উৎপাদন বলেন এবং ইন্ডাস্ট্রির উৎপাদন বলেন, যা কিছু বলেন, জ্বালানির একটা বৃহৎ অংশ কিন্তু আজকে এখন আমরা সেই গ্যাস ফিল্ড থেকে পাচ্ছি। জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল হয়েছে। গোপালগঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 300 অসচ্ছল সদস্যের মাঝে খাদ্য সামগ্রীগুলো তুলে দেন জেলা কমান্ড্যান্ট
মকসুদ রসুল। এদিকে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে 2000 গরিবের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল। অন্যদিকে আশুলিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। মাদারীপুরের কালকিনিতে 3000 মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সাতক্ষীরায় নর্দার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহর পক্ষ থেকে দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। পাবনায় জেলা কৃষক লীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। বাদ জোহর চট্টগ্রামের নূর আহমেদ সড়কের জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজ সহ সংগঠনের নেতাকর্মীরা। খুলনায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল হয়েছে। মহানগর বিএনপির নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। এদিকে বেগম জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইল শহরের আমিনবাগ জামে মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভা করে জেলা বিএনপি। নাটোরেও বেগম খালেদা জিয়ার কারা ও রোগ মুক্তির জন্য দোয়া ও মিলাদ হয়েছে শহরের আলাইপুর জামে মসজিদে। খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়েছে বগুড়ায়। বাদাসর শহরের সেন্ট্রাল মসজিদে এই দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ সহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিয়ে জিয়াউর রহমানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে সরকার। একদলীয় কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করতেই এ ষড়যন্ত্র মন্তব্য করেন তিনি বলেন, সরকারের উদ্দেশ্যই হচ্ছে বিএনপিকে নির্মূল করা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির করোনা হেল্প সেল উদ্বোধন ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে রিজভী এসব কথা বলেন। অভিযোগ করেন, করোনা মোকাবেলায় কার্যকরী কোনো পদক্ষেপ না নিয়ে গলাবাজিতে ব্যস্ত মন্ত্রীরা। যানজটে ব্যাহত হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। নিত্যপণ্যের আমদানি বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে এ জট। লোড আনলোডে সময় লাগছে বেশি। বন্দরের একমাত্র সড়কটি আটকে থাকায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সড়কটিতে। প্রতিদিন প্রায় 400 ভারতীয় ট্রাক ও 200 বাংলাদেশি ট্রাক ঢোকে এ বন্দরে। আমদানি বেড়ে যাওয়ায় বাড়তি যানবাহনের চাপ পড়েছে বন্দরের সড়কে। তীব্র যানজটে নাকাল বন্দর সংশ্লিষ্ট ও এলাকাবাসী। কিভাবে চালাবো, রাস্তাঘাট খারাপ, খারাপের জন্য চালিত করি ভ্যান। আমরা রুগী নিয়ে সময় মেডিকেলে যাওয়ার সময় 10 মিনিটের পথ অন্তত 1 ঘন্টা লেগেছে, আর ফিরে আসার সময় প্রায় 2 ঘন্টারও বেশি লেগে গেছে এই পর্যন্ত আসতে। খালি ট্রাকগুলো এদের রাখার জন্য একটা স্থায়ী ব্যবস্থা করতে হবে। যদি সেটা না করা যায় তাহলে এই যানজট কোনো রকমেই নিরসন করা সম্ভব না। এত যানজট, রাস্তা এত চিকন, ঝাড়খণ্ডের রাস্তার জন্য যানজটের কারণে আমাদের ব্যবসায়ীরা খুব লস খাচ্ছে। ব্যাহত হচ্ছে বন্দরের কার্যক্রম। পণ্যবাহী ট্রাক আটকে থাকায় নষ্ট হচ্ছে কাঁচামাল। ভোমরা বন্দরে বিভিন্ন সময় রুগী নিয়েও গাড়িতে অ্যাম্বুলেন্স যাইতে পারে না। একটা বাচ্চা প্রসব করে, সেই বাচ্চা এখানে মৃত্যুবরণ করে। কোনো ব্যক্তি শ্রমিক যদি আঘাতপ্রাপ্ত হয় তাদেরকেও হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা নাই এখানে। যানজট নিরসনে প্রশাসন সহ সবার সহযোগিতা চেয়েছেন বন্দরের উপপরিচালক। যানজট নিরসনের জন্য সরকারি যথাযথ কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যেই যোগাযোগ করছি। এ বিষয়ে ব্যবসায়ী সম্প্রদায়কে অনুরোধ করব যে সড়ক ও জনপথের তারা যদি শৃঙ্খলা ফিরিয়ে এনে একটা লাইন করতে পারে তাহলে আমাদের যানজট নিরসন করা সম্ভব হবে। ভোগান্তি থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেল থেকে 2 রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার দুপুরে গুপ্তছড়া ঘাট ও সারিকাইভ ইউনিয়নের চৌকাতলি ঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানায়, ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় বোট ডুবে নিখোঁজ হন তারা। দুপুরে সন্দ্বীপ চ্যানেল থেকে 2 রোহিঙ্গা নারীর গলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে রাখা হয়। আইনি প্রক্রিয়া শেষে এগুলো ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। তাদের পরিচয় জানা যায়নি। তবে সন্দ্বীপ থানার পুলিশ ও কোস্টগার্ড বলছে লাশ দুটি রোহিঙ্গা নারীর। ধারণা করা হচ্ছে এদের একজনের বয়স 25, অন্যজনের 28 বছর। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কক্সবাজার উপজেলার পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর মোহাম্মদের ছেলে সেজান নিহত হয়েছেন।
সোমবার দুপুরে শহরের বৈল্যাপাড়া অগ্নমেধা বৌদ্ধ বিহার কম্পাউন্ডে মাদক নিয়ে কথা কাটাকাটির জেরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান কিশোর গ্যাংয়ের সদস্য তাহের, রাজু, শাহিন ও অভিসহ বেশ কয়েকজন সেজানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর মডেল ওসি শেখ মুনির উল গিয়াস জানিয়েছেন, খুনিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে রাঙ্গুনিয়া উপজেলার মিরেরখিল থেকে এনাম হোসেন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। তার মুখ ও মাথার পেছনে জখম রয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় 2 নারী সহ 6 জন ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় 3 প্রাইভেট কার যাত্রী নিহত হয়েছেন। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিহতরা সবাই ছিলেন অটো রিকশার যাত্রী। সোমবার সকালে শায়েস্তাগঞ্জের নসরতপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা অটো রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 5 জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। হতাহতের পরিচয়ে জানাতে পারেনি পুলিশ। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন সড়কের মুন্সি পাম্পের সামনে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কারের 3 আরোহী নিহত হয়েছেন। রবিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির ট্রাকের ধাক্কায় কারটি দুমড়ে মুচড়ে যায়। নিহতরা হলেন চাঁদপুরের আজাদ হোসেন, রফিকুল ইসলাম ও কার চালক আলমগীর হোসেন। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সাতক্ষীরা যশোর মহাসড়কের 6ঘড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা। উজানের ঢলে ফুসছে তিস্তা, বাড়ছে উত্তরের নদ নদীর পানি। লালমনিরহাটের ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। সোমবার সকাল 6টা থেকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বাড়ছে। এতে চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল ডুবে গেছে। তলিয়ে গেছে এসব এলাকার আমন ধান ও নানা সবজির ক্ষেত। রাস্তাঘাটও পানির নিচে। ঘরের ভেতর পানি ওঠায় রান্না করতে পারছেন না এসব এলাকার মানুষ। শুকনো খাবারই ভরসা তাদের। চরম কষ্টে পানিবন্দীরা। এর সাথে বেড়েছে নদীর ভাঙনও। মঙ্গলবারের মধ্যে তিস্তার পানি কমতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সিলেটে কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। সকাল থেকে সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। পানি নামতে থাকায় স্বাভাবিক হচ্ছে পানিবন্দীদের জীবন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার পাটের বাম্পার ফলন রাজবাড়ীতে। চাষও হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে। ভালো দাম পাওয়ায় আশায় চাষিরা। এদিকে ভালো ফলন হলেও পানির অভাবে পাট পচানো নিয়ে দুশ্চিন্তায় মেহেরপুরের চাষিরা। নিষেধাজ্ঞার কারণে নদী, খাল ও বিলে পাট পচাতে না পেরে গর্তে শ্যালো ইঞ্জিন দিয়ে পানি জমিয়ে এ কাজে অতিরিক্ত খরচের মুখে তারা। রাজবাড়ীতে গেল বছর ভালো দাম পাওয়ায় এ ফসল চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি দামে জমিতে চাষ হয়েছে পাট। তবে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় একাধিকবার সেচ দেওয়ার কারণে বাড়তি খরচ হয়েছে বলে দাবি তাদের। ফলন ভালো হয়েছে, ফলন ভালো, আমাদের ক্ষয় খরচা মেলা পড়ে যায়, 15-16 টাকা বিঘা পড়ে যায়। মোটামুটি ধরেন যদি 4-5 হাজার টাকা মন থাকে তাহলে বেশি থাকা যায়, আর তা যদি না থাকা যায় তাহলে ধরেন আমাকে গিয়েছে আমাকে শেষ। বাজারে নতুন পাট বিক্রি হচ্ছে মন প্রতি 3,000 থেকে 3200 টাকায়। কৃষি প্রণোদনা ও ভালো দাম পেয়ে পাট চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। এবছর আমাদের লক্ষ্যমাত্রা ছিল 47,500 হেক্টর এবং এবার আবাদ হয়েছে আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 38,020 হেক্টর জমিতে আমাদের পাটের আবাদ হয়েছে এবং উৎপাদন হবে আশা করছি আমরা 5,93,750 বেল। এদিকে সোনালী আঁশ পাট কাটা, জাগ দেয়া, শুকিয়ে ঘরে তোলা নিয়ে এখন ব্যস্ত মেহেরপুরের চাষিরা। এ জেলায় মাঠে মাঠে এখন শুধুই পাট আর পাট। তবে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় পাট নিয়ে বিপাকে চাষিরা। পুকুর ও ডোবায় পানি না থাকায় শ্যালো মেশিন দিয়ে নিজ জমিতে পানি জমিয়ে পাট জাগ দিচ্ছেন তারা। অন্যদিকে পুকুর লিজ নিয়ে পাট পচাতে গিয়ে বিঘা প্রতি বাড়তি 1,000 টাকা বেশি খরচ হচ্ছে কৃষকদের। দাম পাওয়া নিয়েও আছে হতাশা। খুব ভালো ফলন হবে পাটে, তো আমাদের যে পানিটা নেয় একটা পয়সার দাম হলো 700 টাকা, তাহলে এক পাইতে পাট হইতে 4 থেকে 5 মণ, 4 থেকে 5 মণ যদি পাট হয় তাহলে 5,000-2,500 করে বেশি, তাহলে আমাদের পয়সার টাকাও থাকে না, গাড়ি স্তর কিছুই থাকে না। পাট চাষ ও ভালো মানের আঁশ তৈরিতে নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পাট কাটা ইতিমধ্যে শুরু হয়েছে, যদিও মেহেরপুরে এবার বৃষ্টিপাত কম, জাগে একটু সমস্যা হলেও এটা সমস্যা যাতে না হয় সে ব্যাপারে আমরা আধুনিক উপায়ে পাট জাগ দেওয়ার জন্য আমরা বিশেষ করে মাঠ পর্যায়ে যারা কৃষক আছেন তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি।
সোনালী আঁশের সুদিন ফেরাতে পাটের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি কৃষকদের। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবে আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি এম কে বাঙালি ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ অনেকে। পরে জাতির জনক সহ 15 আগস্টের শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও রংপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, নেত্রকোনা, বগুড়া, সিলেট, ভৈরব, যশোর, বাগেরহাট ও বরিশাল সহ বিভিন্ন স্থানে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বিড়ি প্রস্তুতকারী বিভিন্ন কোম্পানির মালিক ও শ্রমিকরা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তালেবানদের নিয়ন্ত্রণে পুরো আফগানিস্তান, নাগরিকদের দেশ ছাড়ার হিড়িক, আবারও হুমকি হওয়া রোধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান। আফগানিস্তানের কিছু মানুষকে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ, বাংলাদেশের প্রত্যাখ্যান। নতুন সরকারকে সমর্থনে তাড়াহুড়ো না করতে বিশ্লেষকদের পরামর্শ। করোনায় আরও 174 মৃত্যু, দেশে মিলেছে পেরুর লাম্বার্ডা ভ্যারিয়েন্ট। ডেল্টার চেয়ে ভয়ঙ্কর নয়, অভয় বিশেষজ্ঞদের। টিকা উৎপাদনে সিনোফার্মের সঙ্গে চুক্তি সই। 15 আগস্টের খুনি আর তার ক্ষেত্র প্রস্তুতকারীরা সমান দোষী বললেন প্রধানমন্ত্রী। রক্ত দিয়ে হলেও বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের অঙ্গীকার। ইতিহাস বিকৃত করে 15 আগস্টের হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমানকে জড়ানোর অপচেষ্টা চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।